আজকে আমরা আবার নতুন একটা সেশন শুরু করব, যেটা হচ্ছে বিএমসি ক্লাস। ঠিক আছে, বিএমসি সর্বপ্রথম তোমাদেরকে আমি বলবো, বিএমসির হিউজ পড়া দরকার নেই। আমি যে কটা ক্লাস তোমাদেরকে করাবো ওই কটা ক্লাসই আমাদের নির্মাণ সহায়ক। ঠিক আছে, আমাদের নির্মাণ সহায়ক এক্সামের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। ইভেন তোমাদের ডব্লিউবি, পিএসসি, জেই এবং এই এক্সামের জন্য কিন্তু এইগুলো কিন্তু কমপ্লিট তোমাদের হয়ে যাবে, মানে মেকআপ হয়ে যাবে। এর থেকে অতিরিক্ত তোমার পড়া দরকার নেই। আর একটা সর্বপ্রথম কথা যেটা বলবো, কোনো বিএমসির কোনো বই তোমাদেরকে ফলো করার দরকার নেই। যে কয়েকটা জায়গায় তোমাদেরকে বই ফলো করতে বলবো ওই কয়েকটা জায়গায় তোমরা বই ফলো করবে, টেক্সট বুক। তাছাড়া আদার্স কোনো টেক্সট বুক তোমরা ফলো করবে না। এবং এটা তো একটা গেল তোমাদের কন্ডিশন। আর একটা কি না, আর একটা আমি যেটা বলবো, তুমি যদি আমার ক্লাসটা যদি বিএমসি ফলো করো, অন্য কারোর ক্লাস তোমার ফলো করা যাবে না। কেন বিএমসিটাকে আমি এভাবে সাজিয়েছি, কেন দেখো বিএমসি এমন একটা সাবজেক্ট যে তোমাকে বুঝে নিতে হবে বা তোমাকে বুঝতে হবে। তুমি আমার কাছ থেকে একরকমের তুমি বুঝলে, অন্য জায়গা থেকে আরেকটা তুমি বুঝলে। যেমন ধরো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে, তুমি বিএমসি সার্চ করবে, হাজার হাজার বিএমসির ক্লাস আসবে। ঠিক আছে, কিন্তু প্রত্যেক টিচারের কিন্তু বোঝানোর ক্যাপাসিটি আলাদা। অন্য সাবজেক্টের দিকে চলবে, কিন্তু বিএমসির দিকে তুমি যদি 2-3টে চ্যানেল যদি ফলো করো তাহলে কিন্তু তোমাকে পস্তাতে হবে। ঠিক আছে, এবং আমি এই বিএমসি ক্লাসটা এমনভাবে সাজিয়েছি এবং এমন কিছু এখানে ডেটা তোমাদেরকে দেবো যে তুমি অন্য কোথাও কিন্তু পাবে না। ঠিক আছে, এবং যে কয়েকটা পয়েন্টের কথা আমি বলবো ওই কয়েকটা পয়েন্ট কিন্তু তোমাকে ঠিক মন দিয়ে শুনতে হবে এবং ওই কয়েকটা পয়েন্টই তোমাকে মনে রাখতে হবে। একটাও যদি পয়েন্ট তুমি যদি বাদ দাও তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাকে পস্তাতে হবে। এটুকু সর্বপ্রথম ক্লাস শুরু করার আগে ইন্ট্রোডিউশনে আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো সর্বপ্রথম আজকে আমরা যেটা শুরু করব, আজকে আমরা করব কি রক। ঠিক আছে, রক। তো রকের কিছু থিওরি আমি তোমাকে বলে দিচ্ছি, যেটুকু থিওরি জানার দরকার সেইটুকু থিওরি বলবো। এবং তারপরে গুপ্তের বই রক থেকে যে কয়েকটা এমসিকিউ রয়েছে সেগুলো ডিটেলসের সঙ্গে সলিউশন করাবো। এবং আমি সার্ভে বা তোমার ইরিগেশন যেভাবে করাচ্ছি এমসিকিউগুলো, সেরকম টাইপের কোশ্চানও কিন্তু করাবো। সুতরাং তোমাদেরকে কোনো চাপ নেওয়া দরকার নেই। দেখো, রকের ক্লাসিফিকেশানের কথা যদি আমি বলি, ক্লাসিফিকেশান, তাহলে এটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। কী কী দুটো পার্টে ক্লাসিফিকেশানের কথা বললে, একদিকে আমি রাখবো রক আর একদিকে আমি রাখবো কি না মিনারেলস। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি মিনারেলসের পার্টটা তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, এই যে মিনারেলসের কথা বললাম, এই মিনারেলের মধ্যে তোমার 3টে জিনিস থাকে, মানে মিনারেল কী কী, যেমন হচ্ছে তোমার মাইকা। যদি তোমাকে জিজ্ঞেস করে যে কোনটা মিনারেল, ঠিক আছে, 4টে অপশান দিয়ে দেবে। তার মধ্যে যদি মাইকা থাকে তাহলে মাইকা হয়ে যাবে মিনারেল। আর কি কোয়ার্চ, ঠিক আছে, কোয়ার্চ হচ্ছে মিনারেল। আর একটা হচ্ছে কি না ফিলসপার। এই 3টে হচ্ছে আমাদের মিনারেল। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবে, এটা ছোট্ট একটা পার্ট যেটা তোমাদের বলে দিয়েছি। তারপরে আমি রকের দিকে যাচ্ছি। ঠিক আছে, তো এই 3টে হচ্ছে মিনারেল। যদি মাইকা থাকে মিনারেল হবে, কোয়ার্চ থাকলে মিনারেল হবে, ফিলসপার থাকলে মিনারেল হবে। আবার যদি এই 3টে যদি তোমাকে যদি দিয়ে দেয় তাহলে 3টেই মিনারেল। আবার তোমাকে মিনারেল যাচাই করার জন্য এইভাবে তোমাকে বলে দেবে কোয়ার্চ এবং মাইকা, ফিলসপারটাকে তোমাকে বাদ দিয়ে দিল। তাহলে কোয়ার্চ আর মাইকা যদি দেয় তাহলে সেটাই মিনারেল, আর যদি কোয়ার্চ ফিলসপার দেয় তাহলে সেটাই তোমার মিনারেল। এবং দেখো, এই যে 3টে মিনারেল তোমাকে বললাম, এই যে মাইকা, কোয়ার্চ এবং ফিলসপার, এর মধ্যে এই যে কোয়ার্চ হচ্ছে কি না গ্রানাইটের স্ট্রেংথটাকে বাড়ানো সাহায্য করে, হচ্ছে কোয়ার্চ। এবং এই যে গ্রানাইট বললাম যেহেতু, তখন তার কম্প্রেহেনসিভ স্ট্রেংথটাও তোমাদেরকে বলে দিই কি গ্রানাইট। এই গ্রানাইটের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না 70 থেকে 130 mm/m²। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এর মানে কি, রেসপন্সিবল ফর স্ট্রেংথ অফ গ্রানাইট কে, কোয়ার্চ। তাহলে সেটা আমি লিখে দিচ্ছি, রেসপন্সিবল ফর স্ট্রেংথ অফ গ্রানাইট। আর কি কি জানতে হবে না, এর স্পেসিফিক গ্রাভিটি। তাহলে স্পেসিফিক গ্রাভিটি কার না গ্রানাইটের স্পেসিফিক গ্রাভিটি কত 2.64। আর এর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত বললাম, কম্প্রেহেনসিভ স্ট্রেংথ হচ্ছে তোমার 70 থেকে 130 mm/m²। তোমার মিনারেল থেকে এই কটা জিনিস জানলেই চলবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব রক। কোন দিকে যাব, রক। এই রকের কথা যদি বলি তাহলে এর কিন্তু 3টে ক্লাসিফিকেশান রয়েছে। কি কি ক্লাসিফিকেশান আমি এখানটা এক এক করে লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে জিওলজিক্যাল ক্লাসিফিকেশান।
ক্লাসিফিকেশান তোমরা প্রত্যেকে নোটস বানিয়ে নেবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি ফিজিক্যাল ক্লাসিফিকেশান, এবং তৃতীয় নম্বর হচ্ছে তোমার কেমিক্যাল, ঠিক আছে, কেমিক্যাল। দেখো ইউটিউব চ্যানেলে আমার ফ্রি এখান থেকে অনেকগুলো ক্লাস রয়েছে, সেখানেও কিন্তু কিছু কিছু ডেটা আমি দিয়েছি, কিন্তু এই যে আমার মেম্বারশিপের যে ক্লাসটা, এখানে কিন্তু আমি যেসব ডেটাগুলো দেবো এই ডেটাগুলো কিন্তু মিস করো না। দেখো মেম্বারশিপে তোমরা টাকা দিয়ে আমার কাছে পড়ছো, যে তুমি লেভেল 1 নাও বা লেভেল 2 নাও বা লেভেল 3 নাও, তোমাকে তো টাকা তো পে দিয়ে জয়েন করতেই হচ্ছে, তো তোমাদের জন্য কিন্তু স্পেশাল ক্লাস। ইউটিউবে কিন্তু আমি সব কিছু কিন্তু ফ্রিতে দিই না, ঠিক আছে। চলো, তো এই 3টে ক্লাসিফিকেশনের সম্পর্কে কিন্তু আমাদেরকে ডিটেলসের সাথে কিন্তু জানতে হবে। তো সর্বপ্রথম যেহেতু জিওলজিক্যাল ক্লাসিফিকেশান রয়েছে, তাহলে জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের সম্পর্কে একটু আমরা জানবো। তো জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের কিন্তু আবার 3টে পার্ট রয়েছে। কী না, তোমার সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, আর একটা আছে মেটামরফিক রক। তাহলে 1 নম্বরে লিখে দিচ্ছি কি সেডিমেন্টারি রক। তো সেডিমেন্টারি রক, তারপরে আমরা ইগনিয়াস রকের দিকে যাব, তারপরে মেটামরফিক রকের দিকে যাব। এটা হচ্ছে অপশান এ, মানে 1 নম্বরের টাইপ ক্লাসিফিকেশান হচ্ছে জিওলজিক্যাল ক্লাসিফিকেশান। এই জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের একটা পার্ট হচ্ছে কি সেডিমেন্টারি রক। তাহলে সেডিমেন্টারি রক কাকে বলে সেটা আমরা জানবো। অ্যাকচুয়ালি সেডিমেন্টারি রক মানে যদি বাংলায় যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে কি না তোমাদের পাললিক শিলা। তাহলে দেখো হচ্ছে তোমার ওয়াটারের দ্বারা হবে, এবং গ্রাজুয়েশন তোমার কী বলো ওটাকে গ্রাজুয়াল ডিপোজিশন অফ মেটেরিয়াল হবে, যেটা হচ্ছে তোমার স্যান্ড এবং ক্লে এটসেট্রা, এরকম যদি হয়। বা তোমাকে এইভাবে যদি বলি, ধরো এই একটা বড় একটা পাথর রয়েছে, এই বড় একটা পাথর বা এই একটা পাহাড় রয়েছে, এই বড় একটা পাথর রয়েছে, এটা কি হলো ওয়েদার অ্যাকশানের জন্য, কি ওয়েদার অ্যাকশানের জন্য এই বড় পাথরটা ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। সেটাকেই বলা হচ্ছে কি না সেডিমেন্টারি রক বা তোমার পাললিক শিলা। এর মানে কি না ফর্ম বাই ওয়েদার অ্যাকশান। তাই লিখে দিচ্ছি, দেখো ফর্ম বাই ওয়েদার অ্যাকশান, এখানটায় লিখে দিচ্ছি ফর্মড বাই ওয়েদার অ্যাকশান formed by weather action of existing rock, তাই না, এক্সিস্টিং রক। তখন সেটাকে আমরা কি বলছি না সেডিমেন্টারি রক। এবং এই সেডিমেন্টারি রকের কিছু উদাহরণ রয়েছে। কি উদাহরণ না, দেখো যে এক্সাম্পলগুলো দেবো, এই এক্সাম্পলগুলোর মধ্যে যদি একটাও যদি ভুলেছ, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাকে পস্তাতে হবে ভাই। ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি, কেন বিএমসি হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে, এবং কিছু কিছু জায়গা আছে তোমাকে বুঝে নিতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি জিপসাম, 1 নম্বর দিলাম জিপসাম, স্যান্ডস্টোন, লাইমস্টোন, গ্রাভেল, সেল, এগুলো হয়ে যাচ্ছে। আর একটা রয়েছে তোমার লিগনাইট, এগুলো হচ্ছে আমাদের সেডিমেন্টারি রকের উদাহরণ, ঠিক আছে। এতগুলো ইনফরমেশান তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বরে যেটা জানবো সেটা হচ্ছে কি জিওলজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে একটা রক রয়েছে, যেটা হচ্ছে ইগনিয়াস রক। কি ইগনিয়াস রক কী জিনিস না, ইগনিয়াস রকের ডেফিনেশান আমরা জানবো। ইগনিয়াস রকটা কীরকম দেখতে হয় না, দেখো ইগনিয়াস রক হচ্ছে তোমার দেখতে হয় ক্রাস্টি লাইনের মতো। কি ক্রাস্টি লাইন, গ্লেসি অ্যান্ড ফুজি স্ট্রাকচারের মতো দেখতে হয়। এবং দেখো ধরো ভূগর্ভস্থ ম্যাগমা বা শিলা, ভূগর্ভস্থ যে আগ্নেয় শিলা বা ম্যাগমা বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে যদি একটা রক তৈরি করে, তাহলে সেটাকে আমরা বলবো ইগনিয়াস রক। কিন্তু এটা তোমাকে প্রশ্নতে এইভাবে দিতে পারে যে ভূগর্ভস্থ আগ্নেয় শিলা বা ম্যাগমা বেরিয়ে এসে ভূগর্ভের উপরে বা নিচে যদি জমাট বেঁধে একটা রক তৈরি করে, তাহলে তাকে কি বলে, তখনও কিন্তু আমরা বলবো ইগনিয়াস রক। সেটা ভূগর্ভস্থের উপরেও হতে পারে এবং নিচেও হতে পারে। ভূগর্ভস্থ আগ্নেয় শিলা বা ম্যাগমা জমে যদি বা ম্যাগমা বা লাভা বেরিয়ে এসে যদি আমাদের রক তৈরি করে, তাহলে সেটাকে আমরা কি বলছি ইগনিয়াস রক। তাহলে এই যে ইগনিয়াস রকের কিছু এক্সাম্পল রয়েছে। কি এক্সাম্পল রয়েছে না, দেখো প্রথমে আমি লিখবো গ্রানাইট। এক্সাম্পল হিসেবে কি লিখবো,
গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, ডোলোমাইট, এখানটা লিখে দিচ্ছি ডোলোমাইট। তারপরে হচ্ছে তোমার পিগমাটাইল, ঠিক আছে। এইগুলো এই কটা হয়ে যাচ্ছে আমাদেরকে না ইগনিয়াস রকের উদাহরণ, ঠিক আছে। এরপর দেখো জিওলজিক্যাল ক্লাসিফিকেশনে 3 নম্বর রক যেটা রয়েছে সেটা হচ্ছে কি মেটামরফিক রক, ঠিক আছে। কি মেটামরফিক রক। তো মেটামরফিক রক কি না, দেখো মেটামরফিক রক হচ্ছে এই যে আমরা সেডিমেন্টারি রক পড়লাম এবং আমরা কি পড়লাম ইগনিয়াস রক পড়লাম। এই সেডিমেন্টারি রক এবং ইগনিয়াস রক কি হবে না হাই প্রেসারের জন্য বা তোমার হাই টেম্পারেচারের জন্য একটা রক তৈরি করবে। তাহলে কী হবে, হাই প্রেসার হবে আর কি হবে না টেম্পারেচার, এই দুটোর জন্য একটা রক তৈরি করবে, তখন সেই রকটাকে আমরা কি বলবো মেটামরফিক রক। তাহলে কি না ইগনিয়াস অ্যান্ড সেডিমেন্টারি রক আর আন্ডারগন কনসিডারেবল চেঞ্জ উইথ হাই প্রেসার অ্যান্ড টেম্পারেচার দিয়ে যে রকটা তৈরি করছে সেটাকে আমরা কি বলছি না মেটামরফিক রক। এর উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারবো না, দেখো এর উদাহরণ হিসেবে আমরা লিখবো মার্বেল হয়ে যাচ্ছে কি আমাদের তোমার মেটামরফিক রক। দেখো মেটামরফিক রক মানে বা পাতি কথায় যদি বলা হয় সেটা হচ্ছে কি না রূপান্তরিত শিলা, মানে একটা রক থেকে আর একটা রক রূপান্তরিত হবে। এই যে রূপান্তরিত হচ্ছে সেটার কিছু আমি তোমাকে বলবো। দেখো 1 নম্বর আমি লিখবো মার্বেল। এই মার্বেলটা কি দিয়ে তৈরি হয় না মেড ফ্রম লাইমস্টোন। এটা কি হয় লাইমস্টোন, কি মেড ফ্রম লাইমস্টোন। তাহলে 1 নম্বর হয়ে যাচ্ছে কি আমাদের কি উদাহরণে না মার্বেল। আর কি না কোয়ার্টজ, QUARTZ, কোয়ার্টজ তৈরি হয় কি দিয়ে, দেখো কোয়ার্টজ হচ্ছে তোমার স্যান্ডস্টোন থেকে তৈরি হচ্ছে। কোথা থেকে, স্যান্ডস্টোন। এইগুলো তোমাকে জানতে হবে পার্ট স্যান্ডস্টোন। আর কি না তোমার মেটামরফিক রকের উদাহরণে আসবে স্লেট কি দিয়ে তৈরি হচ্ছে না গ্রানাইট থেকে স্লেট তৈরি হচ্ছে। তাহলে কি হয়ে গেল তোমার স্লেট, মার্বেল, কোয়ার্টজ এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা। তো এই যে রূপান্তরিত হচ্ছে একটা রক থেকে আরেকটা রক, তারও কিছু আমি ডায়াগ্রাম দেব। একদিকে আমি লিখব কি না রক, আর একদিকে কি লিখবো রক আফটার মেটামরফিক, তাই না, রক আফটার মেটামরফিক। তাহলে একদিকে আমি লিখছি কি গ্রানাইট। তাহলে গ্রানাইট রূপান্তরিত হয়ে কি হচ্ছে নিস। দ্বিতীয়ত আমি লিখব কি বেসাল্ট, বেসাল্ট হয়ে কি হচ্ছে চিস্ট। এই ডেটাটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। লাইমস্টোন অলরেডি গুপ্তা বই এখন করাবো, তখন দেখবে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। লাইমস্টোন থেকে কি আসবে মার্বেল। তারপরে 4 নম্বরে আমি ধরো লিখলাম সেল থেকে কি আসছে স্লেট, রূপান্তরিত হয়ে মেটামরফিকে যখন হবে তখন স্লেট হচ্ছে। 5 নম্বরে আমি লিখব তোমার স্যান্ডস্টোন যখন তোমার রূপান্তরিত শিলাতে হচ্ছে মানে মেটামরফিকে যাচ্ছে তখন এটা কোয়ার্টিজাইট হয়ে যাচ্ছে। কি কোয়ার্টিজাইট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার মেরিটা কি হয়ে যাচ্ছে মার্বেল, এটা হচ্ছে 6 নম্বর। তারপরে 6 নম্বর 7 নম্বর আমি দেব, 7 নম্বর হয়ে যাচ্ছে 7 নম্বর দেবো তোমার ডোলোমাইট। কি ডোলোমাইট হচ্ছে তোমার মার্বেল। এতগুলো কিন্তু তোমাদেরকে ভাই জানতে হবে। তাহলে আমি তোমাদেরকে কি বললাম, কিছু এখানে নোটস তোমাকে বলবো যে স্যান্ডস্টোন বললাম না, স্যান্ডস্টোন যে তৈরি হয় কোথা থেকে তৈরি হচ্ছে, কোয়ার্টজ, লাইম এবং সিলিকা দিয়ে তৈরি হচ্ছে। তাহলে কি কোয়ার্টজ, লাইম, সিলিকা দিয়ে তৈরি হচ্ছে কি না স্যান্ডস্টোন। আর এই যে স্যান্ডস্টোনের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত, স্যান্ডস্টোনের কম্প্রেহেনসিভ স্ট্রেংথ হচ্ছে 65 mm/m²। আর মার্বেল কী দিয়ে তৈরি হয়, এগুলো ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিচ্ছি। যে মার্বেল তৈরি হচ্ছে তোমার লাইম আর কি সিলিকা, দিয়ে মার্বেল তৈরি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে, তাই এই দুটো জায়গা তোমাদেরকে বলে দিলাম। তাহলে আমরা জিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যে তিনটে ছিল, সেডিমেন্টারি রক, ইগনিয়াস রক, মেটামরফিক রক, সেই তিনটে কিন্তু আমরা ডিটেলসের সাথে আলোচনা করে নিলাম বা পড়াশুনো করে ফেললাম। দ্বিতীয়ত যে ক্লাসিফিকেশনটা ছিল, ঠিক আছে, সেটাকে বি নম্বর দিয়ে দেবো, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ক্লাসিফিকেশান। ফিজিক্যাল, এক মিনিট, বি নম্বরে কী ছিল? ফিজিক্যাল ক্লাসিফিকেশান। তো ফিজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে আমরা কি পড়ছি না, সেটা এরও কিন্তু দুটো পার্ট হয়েছে। কি, একটা আছে স্ট্রেটিফাইড রক, আর একটা আছে তোমার কি আনস্ট্রেটিফাইড রক। তাহলে স্ট্রেটিফাইড রকটা কি সেটা আমাদের জানতে হবে। সর্বপ্রথম স্ট্রেটিফাইড রকটা জানি। স্ট্রেটিফাইড রক হচ্ছে, ধরো একটা বড় পাথর রয়েছে, ধরো একটা বড় পাথর, এই বড় পাথরের মধ্যে যদি লেয়ার দেখা যায়, মানে ধরো এইভাবে যদি লেয়ার দেখা যায়, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, ধরো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তাহলে এই পাথরের মধ্যে আমরা এই লেয়ার দেখতে পাচ্ছি, এই একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই একটা লেয়ার দেখতে পাচ্ছি, এরকম যদি লেয়ার যদি দেখা যায়, তাহলে সেটাকে আমরা কী বলবো? স্ট্রেটিফাইড রক। আর আনস্ট্রেটিফাইড রকটা কি না, আনস্ট্রেটিফাইড মানে ধরো এই একটা বড় পাথর রয়েছে, এই পাথরের মধ্যে দেখো এইরকম কিন্তু এটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। 1 নম্বরে যেরকমভাবে দেখো হ্যাজ দিয়ে আমি তোমাদেরকে লেয়ার দেখিয়েছি, সেরকম লেয়ার কিন্তু 2 নম্বরে কিন্তু নেই। এর মানে যদি লেয়ার যদি দেখা না যায়, তাহলে সেটাকে আমরা কি বলবো? আনস্ট্রেটিফাইড রক। ফিজিক্যাল ক্লাসিফিকেশান থেকে এই দুটো জিনিস জানলেই আমাদের সাফিসিয়েন্ট। ঠিক আছে, এরপরে আমরা 3য় নম্বর ক্লাসিফিকেশানের দিকে চলে যাব, যেটা হচ্ছে কি কেমিক্যাল ক্লাসিফিকেশান। কেমিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে আমরা কি কি জানবো? এখানেও কিন্তু আমরা 3 রকমের জিনিস জানবো। কি কি না, 1 নম্বরে আমরা ক্যালকেরিয়াসের সম্পর্কে জানবো। কি? ক্যালকেরিয়াস। অ্যাকচুয়ালি কেমিক্যাল ক্লাসিফিকেশানের 3টে পার্ট রয়েছে। কি কি? ক্যালকেরিয়াস, আর্গেলেসিয়াস আর সিলিসিয়াস। তো 3টের মধ্যে সর্বপ্রথম আমরা ক্যালকেরিয়াসের সম্পর্কে জানবো। এই যে ক্যালকেরিয়াসের মেন কম্পোনেন্ট কি না, হচ্ছে তোমার ক্যালসিয়াম। কি? ক্যালসিয়াম হচ্ছে আমাদের মেন কম্পোনেন্ট। এর মানে কি? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম বলতে কি? ক্যালসিয়াম কার্বনেট। শুধু ক্যালসিয়াম কার্বনেট না, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আমাদের কি থাকবে না, লাইম থাকবে। তাহলে সেটা হচ্ছে ক্যালকেরিয়াস হয়ে যাচ্ছে। তার মেন কম্পোনেন্ট হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। মানে তোমাকে যদি বলে লাইম প্লাস ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে, তাহলে সেটাকে আমরা ক্যালকেরিয়াস রক বলবো না আর্গেলেসিয়াস বলবো না সিলিসিয়াস বলবো? ডেফিনেটলি সেটা কী হয়ে যাবে? ক্যালকেরিয়াস। কেন? ক্যালকেরিয়াসের ক্ষেত্রে আমরা দেখলাম লাইম থাকছে আর ক্যালসিয়াম কার্বনেট থাকছে। ওকে, এটা গেল আমাদের 1 নম্বরের পার্ট। দ্বিতীয়ত আমরা কি জানবো না, সেটা হচ্ছে কি না তোমার আর্গেলেসিয়াস। এখানটা লিখে দিচ্ছি আর্গেলেসিয়াস। রক। ঠিক আছে, আর্গেলেসিয়াস রকের মেন কম্পোনেন্ট তাহলে কি? ক্যালকেরিয়াসের ক্ষেত্রে যেহেতু আমরা জানলাম ক্যালসিয়াম কার্বনেট প্লাস লাইম, সেটা হয়ে যাচ্ছে তার মেন কম্পোনেন্ট। মানে এই দুটো থাকলে আমরা ক্যালকেরিয়াস রক বলবো। কিন্তু আর্গেলেসিয়াসের ক্ষেত্রেও তো সেরকম কিছু রয়েছে, মেন কম্পোনেন্ট রয়েছে। তাহলে কি না, আর্গেলেসিয়াসের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যালুমিনা হচ্ছে আর্গেলেসিয়াস রকের মেন কম্পোনেন্ট। মানে এর মধ্যে কি থাকবে না, ক্লে প্লাস অ্যালুমিনা। ক্লে প্লাস অ্যালুমিনা যদি থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? আর্গেলেসিয়াস রক। মানে তাহলে তার উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে কি হয়ে যাবে? উদাহরণ হিসাবে যদি বলি, তাহলে আর্গেলেসিয়াস রকের উদাহরণ কি হয়ে যাবে? লেটেরাইট। কি? লেটেরাইট। বহুবার এসএসসি জেইতে এসছে, ঠিক আছে, বহুবার এসএসসি জেইতে এসছে এইটা লেটেরাইট। আর কি? আর তোমাকে যদি বলে কেওলাইন বলতে পারে, কেওলাইন, বা তোমাকে স্লেট বলতে পারে, তাহলে স্লেট, কেওলাইন, লেটারাইট এগুলো হচ্ছে তোমার আর্গেলেসিয়াস রকের কিন্তু উদাহরণ। ঠিক আছে, আর একটা আছে 3 নম্বরে যেটা রয়েছে, সেটা হচ্ছে সিলিসিয়াস। কি? সিলিসিয়াস রক। সেটা কী রকমের রক না, দেখো এরও কিছু তো মেন কম্পোনেন্ট রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি রয়েছে। সিলিসিয়াস রক, তাহলে এখান থেকে বুঝতে পারছি সিলিসিয়াস মানে সিলিকা। কি? সিলিকা। তাহলে সিলিকা হয়ে যাচ্ছে কি আমাদের মেন কম্পোনেন্ট। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আর কোনো যোগ থাকছে না। যেমন আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশানের ক্ষেত্রে কি জানলাম
তো ক্যালসিয়াম কার্বন হচ্ছে মেন কম্পোনেন্ট, কিন্তু ক্যালসিয়াম কার্বনের সঙ্গে আমাদের লাইমস্টোনটাকে থাকছিল, অ্যাড হচ্ছিল। আর আর্গিলেসিয়াসের ক্ষেত্রে যেমন অ্যালুমিনা ছিল মেন কম্পোনেন্ট, কিন্তু অ্যালুমিনিয়ামের সঙ্গে কি অ্যাড হচ্ছিল না ক্লে অ্যাড হচ্ছিল। কিন্তু সিলিসিয়াসের ক্ষেত্রে শুধুমাত্র সিলিকা থাকছে, ঠিক আছে। তো সিলিকা হয়ে যাচ্ছে এর মেন কম্পোনেন্ট। কিন্তু এখানে যদি এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলি তাহলে হয়ে যাবে কি স্যান্ডস্টোন হয়ে যাবে এর উদাহরণ। তাহলে সিলিসিয়াস রকের উদাহরণ আমি তোমাকে লিখে দিচ্ছি কি স্যান্ডস্টোন হতে পারে, ঠিক আছে, নিস হবে। তারপর গ্রানাইট হতে পারে, গ্রানাইট, কোয়ার্টিজাইট এগুলো হয়ে যাবে কি আমাদের সিলিসিয়াস রকের উদাহরণ। ওকে, তো চলো এরপরে আমরা গুপ্তার বইয়ের রক থেকে থিওরি মোটামুটি এইটুকু জানলে চলবে, এর থেকে আর বেশি কিছু জানা দরকার নেই, ঠিক আছে। আমাদের নির্মাণ সহায়ক বা তোমার ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই এসএসসি জেই লেভেল পর্যন্ত থিওরি রক থেকে এইটুকু জানলেই চলবে। এবং এমসিকিউ যখন আসবে যদি কিছু এক্সট্রা যদি পাওয়া যায় তাহলে সে তো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। বা যদি এক্সট্রা কিছু দরকার পড়ে আমি আরও রিসার্চ করবো, তাহলে তোমাদেরকে বলবো। এবারে গুপ্তা বইয়ের কিছু এমসিকিউ রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে মানে এখনই স্লাইডগুলো ওপেন করছি। সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন কি বলছে দেখো গুপ্তার বইয়ের 1 নম্বর প্রশ্ন বলছে জিপসাম হচ্ছে কি অপশান এ দিয়েছে তোমার মেকানিক্যালি ফর্ম সেডিমেন্টারি রক, বি বলছে ইগনিয়াস রক, সি বলছে কেমিক্যালি প্রিসিপিটেটেড সেডিমেন্টারি রক, ডি বলছে মেটামরফিক রক। তাহলে জিপসাম অবশ্যই আমাদের হয়ে যাবে কি কেমিক্যালি প্রিসিপিটেটেড সেডিমেন্টারি রক, ডেফিনেশনেও কিন্তু আমরা তাই পড়েছিলাম। দ্বিতীয়ত বি কী বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেডিমেন্টারি রক চেঞ্জ ইন্টু কোয়ার্টিজাইট বাই মেটামরফিক অ্যাকশান। তাহলে মেটামরফিক অ্যাকশান বলে দিয়েছে। অপশান এতে কী বলেছে দেখো স্যান্ডস্টোন। তাহলে স্যান্ডস্টোন মানে কি সিলিসিয়াস যেটা হচ্ছে কি কোয়ার্টিজাইট মানে আমাদের প্রশ্নতে কিন্তু কোয়ার্টিজাইটই বলে দিয়েছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো এখানটায় লাইমস্টোন বলে দিয়েছে, ঠিক আছে। লাইমস্টোন মানে কি লাইমস্টোন হচ্ছে কি হচ্ছে তোমার মার্বেল, তাই তো। মার্বেল মানে কি ক্যালকেরিয়াস, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলেছে সি বলেছে কি সেল মানে হচ্ছে তোমার স্লেট মানে কি ফোলিয়েটেড আর হচ্ছে জিপসাম মানে হচ্ছে তোমার গ্রানাইট, বা সেটা যত্ন রূপান্তরিত হয়ে নিস হচ্ছিল সেটা হচ্ছে কি ইগনিয়াস, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা উদাহরণ মানে তোমার এই নামগুলো স্টোনের নাম আসা মানে স্যান্ডস্টোন, লাইমস্টোন, সেল, জিপসাম এগুলো আসা মানে এইরকম সাইটে যেসব নোটগুলো লিখে দিচ্ছি এরকমভাবে তোমার মাথায় কিন্তু সেন্সে আসা চাই, তবে গিয়েই বিএমসি তুমি ঠিকঠাক প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। চলো এরপরে 3 নম্বর প্রশ্ন আমরা দেখব। 3 নম্বর প্রশ্ন কি বলছে 3 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট এ মেটামরফিক রক, ঠিক আছে। তোমার স্লেট, সেল, কোয়ার্টজ এর মধ্যে কোনটা মেটামরফিক রক সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে ডেফিনেটলি আমাদের স্লেট তো মেটামরফিক রক, আর কি না সেল তো হবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার কোয়ার্টিজাইট। তাহলে 1 আর 3 1 + 3, তাহলে এইটা আমরা দেখবো 1 3 মানে হচ্ছে তোমার বি, তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 3-এর বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কেন তোমার সেল থেকে সেল আসছে, এটা কোথা থেকে আসছে তোমার সেল থেকে স্লেট আসছে। আর কোয়ার্টিজাইট হচ্ছে কোত্থেকে আসছে, এটা হচ্ছে স্যান্ডস্টোন থেকে আমাদের কোয়ার্টিজাইট আসছে। তাহলে এই দুটোই হয়ে যাবে। তাহলে দেখো 1 এবং 3 রয়েছে, মানে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর 4 নম্বর দেখবো। 4 নম্বর কি বলছে 4 নম্বর বলছে কোয়ার্টিজাইট ইজ এ, কোয়ার্টিজাইট তোমার সিলিসিয়াস রক, আর্গেলিসিয়াস রক, না ক্যালকেরিয়াস রক, না তোমার ইকুয়াস রক। এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। চলো আমিই বলে দিই, কোয়ার্টিজাইট মানে কি স্যান্ডস্টোন, তাই তো স্যান্ডস্টোন। প্রত্যেকগুলো একই কনসেপ্ট থেকে ঘুরিয়ে ফিরিয়ে এসছে, শুধু উদাহরণ যতগুলো আমি একটু আগে যে থিওরি ক্লাসটা করালাম সেই থিওরি ক্লাসটা যে ভালো করে বুঝে নিয়েছে বা মনে রাখতে পেরেছে তারাই কিন্তু এই এমসিকিউগুলো পারবে, আদারওয়াইজ কিন্তু পারা প্রচুর কষ্ট হয়ে যাবে, মানে গুলিয়ে ফেলবে, উল্টো পাল্টো করে দেবে। তাহলে দেখো অপশান এতে বলেছে কি সিলিসিয়াস রকের উদাহরণ কি বলেছিলাম, ট্রেপ বলেছিলাম, গ্রানাইট বলেছিলাম, নিস বলেছিলাম এগুলো। তারপর দেখো আর্গেলিসিয়াস রক মানে কি বলেছিলাম, ক্লে প্লাস অ্যালুমিনা, তাই তো। আর ক্যালকেরিয়াস রক মানে কি বলেছিলাম তোমার লাইমস্টোন, তাই তো। আর একটা রয়েছে একুয়াস রক, যেটাই মানে আর একটা রয়েছে একুয়াস রক, ঠিক আছে। 3-4টে রয়েছে। তাহলে এখানে কোয়ার্টিজাইট হচ্ছে স্যান্ডস্টোন, মানে ট্র্যাপ, গ্রানাইট, নিস এইগুলো।
তাহলে আমাদের কি হয়ে যাবে অপশান এ, মানে হচ্ছে তোমার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মিনারেল। আচ্ছা, একটু আগে যখন আমি ক্লাসিফিকেশানটা করালাম তখন ক্লাসিফিকেশানকে দুটো ভাগে এভাবে ভাগ করেছিলাম, একটা হচ্ছে মিনারেল আর একটা হচ্ছে রক। রকের থেকে আমি আবার 3টে পার্টে ভাগ করেছিলাম, কি কি না জিওলজিক্যাল ক্লাসিফিকেশান, ফিজিক্যাল ক্লাসিফিকেশান আর কেমিক্যাল ক্লাসিফিকেশান। কিন্তু মিনারেলের মধ্যে আমি 3টে জিনিস বলেছিলাম, কি মাইকা, ফিলসপা আর একটা হচ্ছে তোমার কোয়ার্টিজাইট। এই 3টে আমি বলেছিলাম মিনারেল। তাহলে এই 3টের মধ্যে কোনটা রয়েছে? বেসাল্ট, বেসাল্ট তো হবে না, গ্রানাইট হবে না, আর এটাও হবে না, সাইনাইটও হবে না। তাহলে অপশান দেখো এখানে কোয়ার্চ রয়েছে। তাহলে এই মাইকা, ফিলসপার, কোয়ার্চের মধ্যে সিটা মিলছে, তাহলে আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো এরপর দেখো 6 নম্বর। 6 নম্বর কি বলছে দেখো, 6 নম্বর বলছে স্লেট ইজ ফর্ম বাই মেটামরফিক অ্যাকশন অন। স্লেট ইজ ফর্ম বাই মেটামরফিক অ্যাকশন অন, কোনটা হবে? এ বি সি ডি, সেল, লাইমস্টোন, স্যান্ডস্টোন, গ্রানাইট। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? সেল থেকে কি আসছে? স্লেট। সেল থেকে কি আসছে? স্লেট, তাই তো, স্লেট। লাইমস্টোন থেকে কি আসছে? লাইমস্টোন হচ্ছে মার্বেল, মার্বেল মানে হচ্ছে তোমার ক্যালকেরিয়াস, ক্যালকেরিয়াস। আর স্যান্ডস্টোন কোয়ার্টিজাইট মানে সিলিসিয়াস। আর তোমার গ্রানাইট মানে হচ্ছে কি নিস মানে ইগনিয়াস। তাহলে কোনটা হবে? অপশান এ হয়ে যাবে, তাই না? অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 7 নম্বর দেখো, স্যান্ডস্টোন ইজ এ, স্যান্ডস্টোন ইজ এ সেডিমেন্টারি রক, তোমার একুয়ার্স রক, সিলিসিয়াস রক। কোনটা হবে? 3টের মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অনলি ওয়ান, বোথ 1 2, বোথ 1 3, বোথ 1 2 3। কোনটা হয়ে যাবে? 7এর কোনটা হবে? স্যান্ডস্টোন ইজ এ, 3টেই, তাই না? সেডিমেন্টারি রক, একুয়াস রক, সিলিসিয়াস রক। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে কি কারেক্ট অ্যান্সার। চলো এরপরে আমরা যাব 8 নম্বর। 8 নম্বর কি বলছে? 8 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রক। এর মধ্যে কোনটা রক? কোয়ার্চ, মাইকা, জিপসাম। দেখো আমি কি বলেছিলাম? মাইকা, ফিলসপা এবং কোয়ার্চ, এই 3টে কি বলেছিলাম? মিনারেল, তাই না? তাহলে দেখো কোয়ার্চ হচ্ছে আমাদের কি মিনারেল, মাইকা মিনারেল, তাহলে জিপসাম হচ্ছে আমাদের কি রক। তাহলে এখানে কি বলেছে? রক কোনটা হবে? তাহলে আমাদের সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 8এর সি হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 9 নম্বর কি বলছে দেখো, 9 বলছে বেস অন দ্য ফলোয়িং রক আর মিনারেল সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো কোয়ার্চ, তাহলে কোয়ার্চ হয়ে যাবে আমাদের মিনারেল। তারপরে আর কি রয়েছে? ফিলসপা, মাইকা, এখানে রয়েছে মাইকা, তাহলে এই দুটো হয়ে যাবে মিনারেল, বাকিগুলো আমাদের রক। তাহলে দেখো কোয়ার্চ এবং মাইকা, তাহলে কোয়ার্চ অ্যান্ড মাইকা আর মিনারেল, তাহলে অপশান ডি। আর বাকি সব ইয়ে রয়েছে, তাহলে আমাদের ডি রো হবে আমাদের কি কারেক্ট আনসার। অপশান এ বলছে তোমার বেসাল্ট অ্যান্ড মার্বেল আর মেটামরফিক রক, এইসব 3টের হবেই না। অপশান ডি দেখো কোয়ার্চ এবং মাইকা আর মিনারেল, তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমরা যাব 10 নম্বর। 10 নম্বর কি বলছে দেখো, 10 নম্বর বলছে এ হেভি স্টোন ইজ সুইটেবল ফর। এ হেভি স্টোন ইজ সুইটেবল ফর। হেভি স্টোন কোথায় সুইটেবল হয়, তাই না? হেভি স্টোনটা কোথায় সুইটেবল হয়? আমি এর আগের দিন কিছু কোশ্চেন করেছিলাম, সেখানে কিন্তু তোমাদেরকে বলেছিলাম। তাহলে দেখো হেভি স্টোন ইজ সুইটেবল, এই যে অর্চিড, অর্চিড মানে একটু পরেও আমি করাবো, এইটার সম্পর্কে রয়েছে। ঠিক আছে, সেখানে আমি মানে তোমাকে বলে দেবো এটা কত নম্বরের গুপ্তের প্রশ্ন উল্লেখ করে দেবো। ঠিক আছে, দেখো অর্চিড, অর্চিড মানে হচ্ছে কি তোমার সফট স্টোন, কি সফট স্টোন মানে হচ্ছে তোমার কি ডিজাইন পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করছি। ঠিক আছে, এরপর দেখো রাবাল মেশিনারি। রাবাল মেশিনারি মানে কি তোমার এটা হচ্ছে কি হার্ড স্টোনের ক্ষেত্রে আমরা রাবাল মেশিনারিটা ইউজ করছি। ঠিক আছে, মানে রাবাল মেশিনারি হার্ড স্টোনের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করছি। তো রাবাল মেশিনারি মানে কীরকম? দেখো মানে ধরো এইরকম রয়েছে একটা পাথর, এরকম পাথর, এরকম পাথর, তার উপর আবার পাথর দেবো, আবার পাথর, আবার পাথর, এর উপর আবার পাথর, মানে পাথর দিয়ে দিয়ে আমরা যদি একটা দেওয়াল যদি তৈরি করি, তাহলে সেটাকে বলবো রাবাল মেশিনারি। সেটা হচ্ছে কি না হার্ড স্টোন সুইটেবল ফর রাবাল মেশিনারি। হার্ড স্টোনটা সুইটেবল হয় কোথায়? রাবাল মেশিনারিতে। এরপর হচ্ছে দেখো রোড। রোড মানে হচ্ছে তোমার হার্ড ডিউস প্লাস ডিউরেবল। আর একটা হচ্ছে রিটেনিং ওয়াল। রিটেনিং ওয়াল হচ্ছে আমাদের কি এই হেভি স্টোনের ক্ষেত্রে সুইটেবল হয়। তাহলে অপশান ডি হয়ে যাবে 10-এর কারেক্ট অ্যান্সার। চলো 11 নম্বর কি বলছে? দ্য স্টোন সুইটেবল ফর রাবাল মেশিনারি শুড বি। তাহলে রাবাল মেশিনারি একটু আগে কী বললাম? হার্ড, তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমরা যাব 12 নম্বর।
12 নম্বর কি, 12 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং মেটামরফিক রক হ্যাজ দ্য মোস্ট ওয়েদার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। মোস্ট ওয়েদার রেসিস্টিং ক্যারেক্টার, দেখো ওয়েদার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক সবচেয়ে বেশি কার, কোয়ার্টিজাইটের। কার বেশি না, কোয়ার্টিজাইটের সবচেয়ে বেশি। তাহলে স্যান্ডস্টোন হচ্ছে, এই যে দেখো স্যান্ডস্টোন এখানে লিখে দিচ্ছি, স্যান্ডস্টোন হচ্ছে সব মানে তোমার কি বলে পিওর মেটামরফিক এর হচ্ছে তোমার এক্সাম্পল। পিওর মেটামরফিকের এক্সাম্পল হয়ে যাচ্ছে তোমার স্যান্ডস্টোন। তাহলে কোয়ার্টিজাইট হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান কি, অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কি বলছে, এ গুড বিল্ডিং স্টোন শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন। এগুলো আগে তো রক থেকে যে কটা ছিল প্রশ্ন চলে গেল, এই 10-এর পর থেকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার স্টোন থেকে। স্টোনের কিছু থিওরি করাবো, চাপ নেওয়ার দরকার নেই। এ গুড বিল্ডিং স্টোন শুড নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন। গুড বিল্ডিং স্টোনে ওয়াটার অ্যাবজর্পশন কত, এখানে কিছু ডেটা বলবো, ঠিক আছে। বিল্ডিং স্টোনের ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার ক্রাশিং স্ট্রেংথ কত, 100 MPa, ঠিক আছে। এটাকে যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে যদি বলে তাহলে কত হয়ে যাবে তোমার 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি তোমার ওয়াটার অ্যাবজর্পশন বলে, ওয়াটার অ্যাবজর্পশন হলে তোমার হবে 5%। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বলে তাহলে হচ্ছে 2.7। এই তিনটে ডেটা এই প্রশ্নটা থেকে তোমাকে কিন্তু মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে। চলো এরপর আমরা 14 নম্বরের দিকে যাব। 14 নম্বর কি বলছে, 14 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। তো মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক, মার্বেল, লাইমস্টোন, তোমার কম্প্যাক্ট স্যান্ডস্টোন, আর একটা আছে গ্রানাইট। এটাও আমি বহুবার কিন্তু ইউটিউবে ফ্রি যে ক্লাসগুলো হয় সেখানে বহুবার আলোচনা করেছি। দেখো যার মধ্যে ভয়েড সবচেয়ে কম তার মধ্যে কিন্তু ফায়ার রেসিস্টিং কী হয়, সবচেয়ে বেশি হয়। তাহলে কম্প্যাক্ট অ্যান্ড স্যান্ডস্টোন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে সি হয়ে যাবে আমাদেরকে কারেক্ট অ্যান্সার। 15 কী বলছে, জাম্পার ইজ এ টুল ইউজ ফর তোমার টেস্টিং অফ স্টোন। জাম্পার যে টুলটা আমরা ইউজ করছি স্টোন টেস্টিং করার সময়, ড্রেসিং অফ স্টোন, নন অফ দ্য অ্যাবাভ। কিসের জন্য, দেখো জাম্পার হচ্ছে কাইন্ডস অফ হামার, এক রকমের কিন্তু হাতুড়ি বা হামার তুমি বলতে পারো। মানে হচ্ছে তোমার পাথর কাটার জন্য বা ভাঙার জন্য এই জাম্পারটা আমরা ইউজ করি। তাহলে জাম্পারের সাহায্যে পাথরের কী করা হয়, কোয়ারিং করা হয়, তাই না। তাহলে কোয়ারিং, তাহলে টেস্টিংও হবে না, ড্রেসিংও হবে না, নান অফ দ্য হবে না, বি। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 15 হয়ে যাচ্ছে কি না, বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কী বলছে দেখো, 16 নম্বর বলছে দ্য ইম্পর্টেন্ট টেস্ট টু বি কন্ডাক্টেড অন স্টোন ইউজ ইন ডাক্ট অ্যান্ড হারবার্স। আচ্ছা একটু আগে বলেছিলাম ডাক্ট অ্যান্ড হারবার্সের জন্য কি হয়, বলো ডাক্ট অ্যান্ড হারবার্সের জন্য কি হয়। কিছু টেস্টের সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, যেমন হচ্ছে স্মিথ টেস্টের মাধ্যমে কি করা হয়, প্রেসেন্স অফ সলিবল ম্যাটেরিয়াল, মানে একটা পাথরের মধ্যে সলিবল ম্যাটেরিয়াল কতটা রয়েছে বা রয়েছে কি না তা জানা যায় এই স্মিথ টেস্টের মাধ্যমে, ঠিক আছে। আর কি বলেছিলাম, তোমাকে বার টেস্ট কি, বার টেস্ট হচ্ছে তোমার ফোর্স রেসিস্টিং, মানে ডিউরেবিলিটি আমরা বের করি। আর তারপরে কি বলেছিলাম, অ্যাসিড টেস্ট, তাই তো। অ্যাসিড টেস্টের মাধ্যমে আমি কি বলেছিলাম না, ওয়েদার রেসিস্টিং মাপা হয়। এরপরে আমি কি বলেছিলাম, মোর টেস্টের মাধ্যমে আমরা কি বের করেছিলাম, হার্ডনেস। আর কি বলেছিলাম, ওয়েট টেস্ট। তাহলে ওয়েট টেস্টের মাধ্যমে ডাক্টস অ্যান্ড হারবার্স, তাই না, ওয়েট টেস্টের মাধ্যমে ডাক্ট অ্যান্ড হারবার্স। তাহলে এখানে ডাক্ট অ্যান্ড হারবার্স বলে দিয়েছে, তাহলে কি ওয়েট টেস্ট, মানে সি তো হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কিন্তু এগুলো ছাড়া আরও একটা টেস্ট রয়েছে যেটা হচ্ছে তোমার অ্যাট্রেশন টেস্ট। কী অ্যাট্রেশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে কি করা হয়, যে রেট অফ ওয়ার মাপা হয়। মানে ধরো 1 কেজি আমি পাথর নিলাম, সেটাকে গুঁড়ো করা হলো, দেখালো 950 গ্রাম হলো, তাহলে বাকি যে 50 গ্রাম হচ্ছে সেটা তোমার র ওয়াটের, তাই না। তাহলে সেইটাই আমরা বের করি কি এই অ্যাট্রেশন টেস্টের মাধ্যমে। তাহলে 16 নম্বরের সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 17 নম্বর কি বলছে দেখো, দ্য প্রিডোমিনেন্ট কনস্টিটিউট হুইচ ইজ রেসপন্সিবল ফর স্ট্রেংথ অফ গ্রানাইটের স্ট্রেংথ কে দেয়। একটু আগে আমি থিওরি ক্লাসে আলোচনা করলাম কি কোয়ার্টিজাইট বলেছিলাম, যে মিনারেল হচ্ছে মাইকা, ফিল্সপার এবং কোয়ার্টিজাইট, কিন্তু তার মধ্যে কোয়ার্টিজাইট যেটা সেটা হচ্ছে তোমার গ্রানাইটের কী দেয়, স্ট্রেংথ প্রোভাইড করে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে চলো এরপরে 17 নম্বর, 17 গেল। 18 নম্বর কী বলছে, গ্রানাইট ইজ নট সুইটেবল ফর অর্ডিনারি বিল্ডিং পারপাস বিকজ গ্রানাইট অর্ডিনারি বিল্ডিংয়ের পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয় না। কেন,
ইট ইজ নট বি পলিশ, এটা পলিশ নয় তার জন্য। বি বলছে ইট ইজ নট ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল, এটা ফায়ার প্রুফিং ম্যাটেরিয়াল নয় সেই জন্য। ইট ইজ কস্টলি, এটা প্রচুর দামি মানে মেহঙ্গাই। ইট ইজ লেস ক্র্যাশিং স্ট্রেন্থ এর কম না। অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের সস্তা জিনিস আমরা লাগাই, বেশি হাইফাই জিনিস কস্টলি জিনিস লাগানো হয় না, তাই ইট ইজ কস্টলি। এই মার্বেলটা প্রচুর, গ্রানাইটটা প্রচুর কস্টলি হয়ে যায়, তাই অর্ডিনারি বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি না। তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 19 নম্বর দেখো, 19 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টোন ইজ বেস্ট সুইটেড ফর কনস্ট্রাকশন অফ পায়ার্স অ্যান্ড অ্যাপার্টমেন্ট। তাহলে পায়ার্স অ্যান্ড অ্যাপার্টমেন্ট, রেলওয়ের ক্ষেত্রে, ব্রিজের ক্ষেত্রে আমরা কি করছি না আমাদের গ্রানাইটটা ইউজ করা হয়, মানে অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 19-এর অপশান এ। দেখো 20 নম্বর কি বলছে, 20 নম্বর বলছে দ্য প্রিপারেশন অফ সারফেস অফ স্টোন টু অবটেন প্লেন এজ টু অবটেন স্টোন অফ রিকোয়ার্ড সাইজ অ্যান্ড শেপ ইজ নন এজ। সাইজ এবং শেপে নিয়ে আসাকে কী বলা হয়? ড্রেসিং অফ স্টোন, তাই না? মানে এইরকম এবড়ো খেবড়ো একটা পাথর রয়েছে, এটাকে আমি সাইজ এবং একটা শেপে নিয়ে এলাম, এই শেপটাতে নিয়ে এলাম, তাহলে সেটা কী করলাম, 4-5টাকে কেটে বাদ দেওয়া হলো, মানে ড্রেসিং করা হলো। তাহলে কী বলা হবে? ড্রেসিং অফ স্টোন। 21 নম্বর কী বলছে? ক্রাশিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোন শুড বি মোর দেন। গুড বিল্ডিং স্টোনের ক্রাশিং স্ট্রেংথ কত? 100 MPa বা 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তাহলে কি না বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 22 নম্বর বলছে স্পেসিফিক গ্র্যাভিটি ফর মোস্ট অফ দ্য বিল্ডিং স্টোন লাইজ বিটুইন। স্পেসিফিক গ্র্যাভিটি ফর মোস্ট অফ দ্য বিল্ডিং স্টোনের স্পেসিফিক গ্র্যাভিটি জিজ্ঞেস করেছে। তাহলে কত? 2.5 থেকে 3.0, মানে অপশান সি। ডি বলছে দেখো স্পেলিং হামার ইজ ইউজ ফর। স্পেলিং হামার আমরা ইউজ করছি কোথায়? স্পেলিং হামার আমরা ইউজ করি তোমার রাফ ড্রেসিং অফ স্টোনের ক্ষেত্রে আমরা স্পেলিং হামারটা আমরা কিন্তু ইউজ করি। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মার্বেল ইজে, এখানে অপশান এতে বলেছে ইগনিয়াস রক, বিতে বলেছে সেডিমেন্টারি রক, সিতে বলেছে মেটামরফিক রক, আর ডি বলেছে কি না গ্রানাইট রক। তাহলে দেখো সর্বপ্রথম আমরা জানবো ইগনিয়াস রক। ইগনিয়াস রক কি? ইগনিয়াস রক হচ্ছে যেমন হচ্ছে তোমার গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, এইগুলো এখানটায় লিখে দিচ্ছি। গ্রানাইট, বেসাল্ট, আর কি বললাম, ট্র্যাপ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কি না ইগনিয়াস রক। মানে হচ্ছে তোমার ক্রাস্টিলাইন, গ্লোসি অ্যান্ড ফুজি স্ট্রাকচারের হয়ে থাকে এটা, ঠিক আছে। তো এই যে ইগনিয়াস রক হয়ে যাচ্ছে কি বলতো, যে তোমার ভূগর্ভস্থ যে লাভা, তোমার মানে ভূগর্ভস্থ যে আগ্নেয় শিলা থেকে যে ম্যাগমা বা লাভা বের হয়ে একটা রক তৈরি করে, সেটাকে আমরা কি বলি? ইগনিয়াস রক। এটা আমরা এ সম্পর্কে ডিটেলসের সঙ্গে আমরা আলোচনা করেছি, একটু হালকা করে বলে দিচ্ছি। আর সেডিমেন্টারি রক কি না? সেডিমেন্টারি রক হচ্ছে তোমার একটা বড় পাথর থেকে ওয়েদার অ্যাকশনের জন্য বড় পাথরটা ভেঙে ছোট পাথরে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং সেখান থেকে যে রকটা তৈরি করছে সেটাকে আমরা কী বলা হচ্ছে? সেডিমেন্টারি রক। যেমন কি জিপসাম, আমরা কি বলেছিলাম? জিপসাম। আর কি বলেছিলাম? স্যান্ডস্টোন, লাইমস্টোন, এগুলো হচ্ছে কি না সেডিমেন্টারি রকের উদাহরণ। আর এগুলো হচ্ছে কি না ইগনিয়াস রকের উদাহরণ হচ্ছে এটা গ্রানাইট, বেসাল্ট, ট্র্যাপ, এগুলো হচ্ছে ইগনিয়াস রক। আর মেটামরফিক রক কি? মেটামরফিক রক হচ্ছে এই যে ইগনিয়াস রক আর তোমার সেডিমেন্টারি রক, এই দুটো রকের জন্য হাই টেম্পারেচারের জন্য একটা রক তৈরি করে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি না মেটামরফিক রক। এই মেটামরফিক রকের উদাহরণ কি না সেটা হচ্ছে তোমার মার্বেল। আর কি হতে পারে? তোমার কোয়ার্জ হবে, ঠিক আছে, স্লেট হবে, কি স্লেট, কোয়ার্জ, এখানটা লিখে দিচ্ছি কোয়ার্জ, এগুলো হয়ে যাচ্ছে আমাদের মেটামরফিক রক, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এই মেটামরফিক রকের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যেমন হচ্ছে তোমার যে রূপান্তরিত যেগুলো হচ্ছে, যেমন গ্রানাইট থেকে কি আসছে? নিস। বেসাল থেকে কি আসছে? চিস্ট। লাইমস্টোন থেকে কি আসছে? মার্বেল। সেল থেকে কি আসছে? স্লেট। স্যান্ডস্টোন থেকে কোয়ার্টিজাইট। মেরি থেকে মার্বেল, ঠিক আছে। সাইনাইট থেকে কি আসে? নিস। ডোলোমাইন থেকে কি আসে? মার্বেল, ঠিক আছে। এগুলো তোমরা ভিডিও পজ করে নোটগুলো বানিয়ে নেবে, খুবই উপকার হবে। তাহলে দেখো মার্বেলটা কি হয়ে যাবে? মার্বেল ডেফিনেটলি হয়ে যাবে
তোমার মেটামরফিক রক। কেন না দেখো কোয়ার্চ, মার্বেল এবং স্লেট, এটা আমি কি বললাম মেটামরফিক রকের উদাহরণ। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের। এখানে সলিউশনও কিন্তু তাই দিয়েছি, কি দেখো মার্বেল ইজ এ মেটামরফিক রক অফ ক্যালকেরিয়াস ভ্যারাইটি। এটা কিন্তু আবার ক্যালকেরিয়াস ভ্যারাইটির মধ্যে পড়েছে। ক্যালকেরিয়াস ভ্যারাইটি মানে কি, আমি তোমাদেরকে ওই যখন ফিজিক্যাল ক্লাসিফিকেশন পড়াই তখন কিন্তু আমি তোমাদেরকে ফিজিক্যাল ক্লাসিফিকেশান বলছি, কেমিক্যাল ক্লাসিফিকেশানে আমি ওই যে ক্যালকেরিয়াস, আর্গেলিয়াস, সিলিসিয়াস সেগুলো সম্পর্কে করেছিলাম। সেখানে কিন্তু এটা সম্পর্কে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করা রয়েছে। আর ফিজিক্যাল ক্লাসিফিকেশানের মধ্যে দু রকমের রক আসছিল, সেটা হচ্ছে কি স্টেটিফাইড আর আনস্টেটিফাইড, মানে লেয়ার থাকবে আর লেয়ার থাকবে না। ঠিক আছে, ওই ব্যাপারটা। ঠিক আছে, সেগুলো তোমরা দেখবে বিএমসির যে প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবং দেখো এই যে মেটামরফিক রক, তার স্পেসিফিক গ্র্যাভিটি কত না, এটা মনে রাখতে হবে 2.65 হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। এবং এটা আমরা কোথায় কোথায় ইউজ করব, দেখো কোথায় কোথায় ইউজ করা যায় সেটাও কিন্তু এখানটা আমাদের এক্সপ্লেনে কিন্তু রয়েছে। ঠিক আছে, সেটা তোমরা দেখে নেবে। দেখো ইউজ ফর তোমার কার্ভিং অ্যান্ড ডেকোরেটিং ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এবং এটা হচ্ছে তোমার ভেরি হার্ড এবং টেক্সে ফাইন পলিশের হয়ে থাকে এই মার্বেলটা। ঠিক আছে, মার্বেল আমরা প্রত্যেকেই দেখেছি, তো সেটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা যাব। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদেরকে না স্যান্ডস্টোন। এখানে দেখো সেডিমেন্টারি রক দিয়েছে, মেটামরফিক রক বলেছে, ইগনিয়াস রক বলেছে, ভলকানিক রক বলেছে। 4টে রকের সম্পর্কে কিন্তু আমি এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এবার দেখো স্যান্ডস্টোন, তাহলে এখানটায় আমাদের কোনটা হয়ে যাবে স্যান্ডস্টোন। একটু আগে আমি কি বললাম, স্যান্ডস্টোন কার উদাহরণ, স্যান্ডস্টোন সেডিমেন্টারি রকের উদাহরণ, তাই না। সেডিমেন্টারি রক মানে কি, ওয়েদার অ্যাকশনের জন্য বড় একটা পাথর ভেঙে ছোট ছোট পাথরে পরিণত হচ্ছে, সেটাকে আমরা কি বলছিলাম সেডিমেন্টারি রক, বা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে তোমার পাললিক শিলা যেটাকে আমরা বলি। তো তার উদাহরণ হিসাবে কি বলেছিলাম, জিপসাম বলেছিলাম, তাই না। এখানটা লিখে দিচ্ছি জিপসাম। আর কি বলেছিলাম, জিপসাম ছাড়া কমেন্ট করো প্রত্যেকে, স্যান্ডস্টোন, তাই তো। আর কি বলেছিলাম, লাইমস্টোন, গ্রাভেল, তারপর হচ্ছে তোমার সেলস। এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের, এইগুলো এই প্রত্যেকগুলোই কিন্তু আমাদের সেডিমেন্টারি রকের উদাহরণ, তাই না। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে আরও কিছু ডেটা আমরা জানবো। কি নোটস কি বলছে দেখো, স্যান্ডস্টোন ইজ এ সেডিমেন্টারি রক আর ফর্ম ডিউ টু গ্রেজুয়াল ডিপোজিশন অফ ম্যাগমা। ঠিক আছে, এই স্যান্ডস্টোনের সাইজ, এই যে স্যান্ডের সাইজ কত হয় না, সেটা হচ্ছে তোমার 0.0625 থেকে 2 mm হয়ে থাকে। এবং তার স্ট্রেংথ কত, স্ট্রেংথ হচ্ছে তোমার 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এইটা অপশান দিতে পারে, বা তোমাকে বলতে পারে 35 থেকে 55 মেগাপাস্কেল, এইভাবেও কিন্তু দিয়ে দিতে পারে। আর যদি স্পেসিফিক গ্র্যাভিটি বলে, তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার 2.64 টু 2.95, এটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। আর ওয়াটার অ্যাবজর্পশানের কথা যদি বলে তাহলে হবে কত, 5 থেকে 6% হচ্ছে আমাদের ওয়াটার অ্যাবজর্পশান আফটার কত 24 আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এটার তাহলে অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের দিকে যাব। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখুন, 3 নম্বর প্রশ্ন বলছে স্পিলিং হামার ইজ ইউজ ফর। আচ্ছা, স্পিলিং হামার কোথায় আমরা ইউজ করছি, ধরো একটা এবড়ো খেবড়ো পাথর রয়েছে, ওই মানে রাফ, এটা রয়েছে কি রাফ, এরকম এবড়ো খেবড়ো মানে রাফ রয়েছে, এইটাকে আমরা ড্রেসিং করার জন্য, মানে এখন ড্রেসিং করে একটা শেপে নিয়ে আসার জন্য কিন্তু আমরা এই স্পিলিং হামারটা কিন্তু ইউজ করি। তাহলে দেখো ড্রাইভিং উডেন হামার, এটা তো হবে না। কেভিং এ অফ স্টোন, এটাও হবে না। ঠিক আছে, নিচে তো ব্রেকিং স্মল প্রজেকশন অফ স্টোন, সেটাও হবে না। আর সি কী বলেছে কি, রাফ ড্রেসিং অফ স্টোন। ঠিক আছে, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো এরপর হচ্ছে 4 নম্বর কি বলছে দেখো, 4 নম্বর বলছে লেটেরাইট ইজ ইউজ ফর। লেটেরাইটটা আমরা যে ইউজ করছি, কোথায় ইউজ করি লেটেরাইট, দেখো এক্সপ্লেনে কি বলছে, লেটেরাইট ইজ ইউজ ফর তোমার এক্সটেরিয়র ওয়ার্কের ক্ষেত্রে আমরা ইউজ করছি অফ বিল্ডিং, তারপর হচ্ছে তোমার কার্ভিং অ্যান্ড অর্নামেন্টাল ওয়ার্ক। ঠিক আছে, এবং রোড ওয়ার্ক, এইসবের ক্ষেত্রে কিন্তু আমরা এই লেটেরাইটটা কিন্তু পড়াশ হয়। তাহলে আমাদের কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোনটা হবে এর, তোমরা নিজেরাই কিন্তু
এর অ্যান্সারটা আমাকে বলো। ঠিক আছে, আমি বলবো না, তোমরা প্রত্যেকে নিজেরাই এর অ্যান্সারটা কমেন্ট সেকশানে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এক্সপ্লেন তো আমি বলে দিলাম, এবারে কমেন্ট সেকশানে এর অ্যান্সারটা তোমরা প্রত্যেকে জানিও। ঠিক আছে, চলো এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক। মোর ফায়ার রেসিস্টিং ক্যারেক্টারিস্টিক মানে কি, যার মধ্যে ভয়েড সবচেয়ে কম তার মধ্যে ফায়ার রেসিস্টিং কী হয়, সবচেয়ে বেশি হয়। তাহলে সেটা কী হয়ে যাবে, মার্বেল তো হবে না, লাইমস্টোন হবে না, গ্রানাইট হবে না, তাহলে কী হবে, কম্প্যাক্ট স্যান্ডস্টোন। এটা হচ্ছে আমাদের গুপ্তার প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে গুপ্তার প্রশ্ন। দেখো এখানটা সলিউশনে কী বলছে, স্যান্ডস্টোন ইজ এ sedimentary rock of siliceous variety. It is mainly composed of quartz, lime and silica. এর স্পেসিফিক গ্র্যাভিটি কত, 2.65 থেকে 2.95 এর মধ্যে ভেরি করে। কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না 650 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ওয়াটার অ্যাবজর্পশন কত, 5% থেকে 6%। এটা কিন্তু এর ভিডিওগুলো কিন্তু আগের যে ক্লাসগুলোর ভিডিও আমি কিন্তু আমার প্লে লিস্টে দিয়ে দিয়েছি। নির্মাণ সহায়ক বলে যে প্লে লিস্টটা রয়েছে সেখানে 50টার বেশি কিন্তু ভিডিও আপলোড করা রয়েছে নির্মাণ সহায়কের উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো যারা যারা দেখোনি তারা ওখানে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রশ্ন কী বলছে, এ হেভি স্টোন ইজ সুইটেবল ফর। হেভি স্টোনটা সুইটেবল হবে কোথায়, এই প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে আবার এক রকমের আসতে পারে কি না, এ স্টোন ইজ সুইটেবল ফর দ্য কনস্ট্রাকশন অফ। ঠিক আছে, অপশান এ বলে দিয়েছে আর্চিড, বি বলেছে রাবেল মেশিনারি, সি বলেছে রোড, আর ডি বলেছে কি রিটেনিং ওয়াল। এই প্রশ্নটা গুপ্তার বইতেও রয়েছে, গুপ্তার যে বিএমসি 10 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তোমরা চলে যাবে পেজ নম্বর 256, ওখানে গেলে কিন্তু তোমরা এটা পাবে। তাহলে দেখো এখানে আমরা এক একটা সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, এই যে অর্চিড যেটা বললাম অপশান এ অর্চিডে, ঠিক আছে, এটা আমরা হচ্ছে তোমার ডিজাইন পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করি, মানে আজকে সফট স্টোনের ক্ষেত্রে। তাহলে এখানে আমি লিখে দেবো কি না সফট স্টোনের ক্ষেত্রে আমরা ইউজ করছি। তারপরে দেখো রাবেল মেশিনারি সম্পর্কে তো খুব ভালোভাবে আমি এক্সপ্লেন করেছিলাম নেক্সট ক্লাসে। তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, বা প্রিভিয়াস ক্লাসগুলো আছে সেখানে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই যে রাবেল মেশিনারি হচ্ছে আমাদের হার্ড স্টোনের ক্ষেত্রে সুইটেবল। হার্ড স্টোনের ক্ষেত্রে সুইটেবল হয়। এরপর দেখো রোড। ঠিক আছে, এরপর রোড হচ্ছে তোমার হার্ড ডিউস প্লাস ডিউরেবলের জন্য। হার্ড ডিউস প্লাস ডিউরেবল এর জন্য কিন্তু হয়। আর রিটেনিং ওয়াল কি না, রিটেনিং ওয়াল হচ্ছে তোমার হেভি স্টোনের ক্ষেত্রে। তাহলে এই যে রিটেনিং ওয়াল হচ্ছে হেভি স্টোনের ক্ষেত্রে কিন্তু রিটেনিং ওয়ালটা সুইটেবল। তাহলে এখানে প্রশ্নতে দিয়েছে দেখো হেভি সুইটেবল। ঠিক আছে, হেভি সুইটেবল, এবং নিচের যে প্রশ্ন যে অপশানটা দিয়েছে সেটাও কিন্তু তোমার হেভি সুইটেবল দিয়েছে। তাহলে এখানে আমি কিছু নোটস রেখেছি, দেখো রিটেনিং ওয়ালের সম্পর্কে কি বলছে, রিটেনিং ওয়াল রিটেন সয়েল ফিল হোয়েন এক্সার্ট তোমার লেটারেল আর্থ প্রেসার। দাস ইজ রিটেনিং ওয়াল মাস্ট বি হেভি, বা তোমাকে মোর ইন ওয়েটও কিন্তু বলে দিতে পারে। এই যে হেভি স্টোন বা তোমাকে মোর ইন ওয়েট এই কথাটাও কিন্তু বলে দিতে পারে। তাহলে হিন্স এ হেভি স্টোন ইজ মোস্ট সুইটেবল ফর রিটেনিং ওয়াল। তাহলে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব 7 নম্বরে। 7 নম্বর কী বলছে দেখো, 7 নম্বর যেটা বলছে, দ্য ক্রাশিং স্ট্রেংথ অফ এ গুড বিল্ডিং স্টোন। গুড বিল্ডিং স্টোনের ক্রাশিং স্ট্রেংথ কত সেটা কিন্তু জিজ্ঞেস করছে। শুড বি মোর দেন কত হবে, 50 MPa, 100 MPa, সি বলছে 150 MPa, ডি বলেছে কি না 200 MPa। তাহলে দেখো ক্রাশিং স্ট্রেংথ অফ গুড বিল্ডিং স্টোন শুড বি মোর দেন কত, 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। কত, 1000 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে কিন্তু আরেকটা ভাবেও লেখা যায় এমপিএতে, মেগাপাস্কেলে। সেটা মেগাপাস্কেল করলে কত হবে, 100 MPa। তাহলে দেখো এখানে এমপি দিয়ে প্রশ্ন রয়েছে, তাহলে এই অপশানটা আমরা নেব 100 MPa। তাহলে আমাদের বি হয়ে যাবে, অপশান বি হয়ে যাবে আমাদেরকে না কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব 3 নম্বরে। 3 নম্বর কি বলছে দেখো, মানে 8 নম্বর প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ ফর ডেকোরেটিভ ওয়ার্ক ইন বিল্ডিং। কি আমরা ডেকোরেটিভ ওয়ার্ক ইন বিল্ডিংয়ের ক্ষেত্রে কোনটা আমরা ফলো করছি। এর মধ্যে দেখো গ্রানাইট দিয়ে দিয়েছে, বেসাল্ট দিয়েছে, সি বলেছে স্লেট, ডি বলেছে ডলোমাইট। তাহলে আমাদের ডেকোরেটিং পারপাসের ক্ষেত্রে আমরা ইউজ করি কি গ্রানাইট। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এক্সপ্লেনটা একবার দেখে নাও কী এখানে অনেক কিছু ডেটা আমি ইনক্লুড করেছি। কী ডেটা না, গ্রানাইট ইজ অ্যান ইগনিয়াস রক। গ্রানাইট তো ইগনিয়াস রক আমরা জানি, কেন রক যখন আমরা পড়াশোনা করি তখন
তিনটে যে ক্লাসিফিকেশান, ইগনিয়াস রক, ঠিক আছে, বা তোমার জিওলজিক্যাল ক্লাসিফিকেশান যেটা আমরা পড়লাম, ফিজিক্যাল ক্লাসিফিকেশান, ঠিক আছে, সেডিমেন্টারি রক, সেগুলো থেকে কিন্তু আমরা জানলাম যে ইগনিয়াস রক হচ্ছে আমাদের গ্রানাইট। ইট ইজ মেনলি কম্পোজ ফর কোয়ার্টজ। এই যে গ্রানাইটটা কী কী দিয়ে তৈরি হয় না, সেটা হচ্ছে তোমার এই যে দেখো কোয়ার্টজ, ফিল্সপার এবং মাইকা, এই তিনটে দিয়ে কিন্তু গ্রানাইটটা তৈরি হয়। কিন্তু কিন্তু এই তিনটের মধ্যে কোয়ার্টজ হচ্ছে বেশি স্ট্রেংথ দেয়। কোয়ার্টজ কী করে না, বেশি স্ট্রেংথ প্রোভাইড করে। যদি প্রশ্নতে তোমাকে কোনো সময় যদি অপশান দেয় যে কোয়ার্টজ প্লাস ফিল্সপার, আবার ধরো কোয়ার্টজ প্লাস মাইকা যদি বলে, তাহলে সবসময় কিন্তু আমরা এই কোয়ার্টজ প্লাস ফিল্সপার কিন্তু আমরা অপশানে করব, ঠিক আছে। তাহলে এর স্পেসিফিক গ্র্যাভিটি কত? স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে তোমার 2.64। আর কম্প্রেহেনসিভ স্ট্রেংথ কত না, কম্প্রেহেনসিভ স্ট্রেংথ ভেরি করে তোমার 77 থেকে 130 এমপির মধ্যে কিন্তু ভেরি করে। আর ওয়াটার অ্যাবজর্পশান লেস দেন হয় 1%। আর ইজিলি পলিউশন অফ ওয়ার্ক হয়। আর মেনলি কম্পোজ অফ সিলিকার যে পার্সেন্টেজটা থাকে, তোমার সিলিকার পার্সেন্টেজ হচ্ছে 60 থেকে 80%। কত? 60 থেকে 80% থাকে সিলিকার পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপর আমরা নেক্সট 9 নম্বরের দিকে যাব। 9 নম্বর কী বলছে? 9 নম্বর বলছে দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোয়ার্টজ ইজ। স্পেসিফিক গ্র্যাভিটি কার? কোয়ার্টজের স্পেসিফিক গ্র্যাভিটি কত, সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো কোয়ার্টজের স্পেসিফিক গ্র্যাভিটি জানতে গেলে এখান থেকে আরও আমরা কিছু ইনফরমেশান জানবো। কী কী ইনফরমেশান জানবো এখানটা দেখো আমি লিখে রেখেছি। দেখো তোমার এখানে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোয়ার্টজের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 2.65। আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ ক্যালসাইটের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.71। আর স্পেসিফিক গ্র্যাভিটি অফ ডলোমাইটের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.85 থেকে 2.95। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সিলিকা গ্লাস তার কত না, সেটা হচ্ছে কত? 2.21। স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্লাসের স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.4 থেকে 3.20। ঠিক আছে, তো এই কটা তোমাকে মনে রাখতে হবে। এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে। যেমন আমাদের এখানে দিয়েছে গ্র্যাভিটি অফ কোয়ার্টজের স্পেসিফিক গ্র্যাভিটি জিজ্ঞেস করছে, তাহলে 2.65। তাহলে এখানটা আমরা কী করবো, অপশান দেখবো। অপশানে কী রয়েছে দেখো, অপশানে বলে দিয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ কোয়ার্টজ, তাহলে কত? 2.65, মানে আমাদের অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপরে আমরা 10 নম্বরের দিকে যাই। 10 নম্বর কি বলছে দেখো, 10 নম্বর বলছে হুইচ পজিশান অফ ন্যাচারাল বেড অফ স্টোন রিলেটিভ টু ডাইরেকশান। আচ্ছা, ডাইরেকশান জিজ্ঞেস করছে। টু প্রেশার এনশিওর ম্যাক্সিমাম স্ট্রেন দেবে কোন ডাইরেকশানে? অবশ্যই তোমার পারপেন্ডিকুলার ডাইরেকশানে বেশি তোমার স্ট্রেন দেবে, ম্যাক্সিমাম স্ট্রেন দেবে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো বিএমসি অ্যাকচুয়ালি হচ্ছে কি বলো তো, বিএমসি হচ্ছে আমাদের একটা মুখস্থ করার মতন একটা সাবজেক্ট। এটা তুমি কোনো বই পড়ে এটাকে উদ্ধার করা একটু চাপের হয়ে যায়। যদি কেউ যদি নোটস বানিয়ে তোমাকে যদি বুঝিয়ে দিতে পারে, তা বা কোনো চ্যানেল থেকে তুমি যদি পেয়ে যাও বা কোনো কোচিং সেন্টার থেকে যদি তুমি পেয়ে যাও ক্লাস, তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। কিন্তু নিজে পড়ে এটাকে উদ্ধার করা একটু চাপের হয়ে যায়। এখান থেকে কিছু কিছু পুরো সব কিছু জিনিস পড়া দরকার নেই। কিছু কিছু জায়গা রয়েছে, ওই সব জায়গায় ওই সব ডেটাগুলো যদি তুমি পড়ে মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু তোমার সাফিসিয়েন্ট প্রিপারেশান বিএমসি। ঠিক আছে, তা দেখো 11 নম্বর কি বলছে, দ্য টেন্ডেন্সি অফ এ স্টোন ইজ টু স্প্লিট অ্যালং। কী হয়ে যাবে? টেক্সচার। টেন্ডেন্সি অফ স্টোনের কী হয়? স্প্লিট অ্যালংয়ের সময় কী হয়? ক্লিয়াভেজ, তাই না? তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 12 নম্বর কী বলছে, কোয়ার্টিজাইট ইজে। কোয়ার্টিজাইট কি না, কোয়ার্টিজাইট হচ্ছে আমাদের সিলিশিয়াস রক না আর্গিলেসিয়াস রক না ক্যালকেরিয়াস রক না একুয়াস রক যখন করাই তখন কিন্তু এটা সম্পর্কে ডিটেলসের সঙ্গে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। তাহলে তোমরাই জানো। ঠিক আছে, যে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কি না, সিলিশিয়াস রক। ঠিক আছে, আর এরপর দেখো 13 নম্বর। 13 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, তো কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কার্বনেট মিনারেল। ঠিক আছে, মিনারেল কী কী আমরা জানি, এবং তোমার মার্বেলটা কী কী দিয়ে সেটাও আমরা জানলাম। রক আর মিনারেল দুটো কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে পড়েছি, থিওরি ক্লাসে। ঠিক আছে, এখানে দেখো কার্বনেট মিনারেল এর মধ্যে কোনটা না সেটা জিজ্ঞেস করছে। তাহলে ডলোমাইট, ক্যালসাইট, ম্যাগনেসাইট, আর একটা হচ্ছে কি হিলাইট। তাহলে হেলাইটটা হয়ে যাচ্ছে আমাদের ক্যালসিয়াম। কার্বনেট মিনারেল নয়, নট কার্বনেট মিনারেল বলে দিচ্ছি।
যে নট কার্বনের মিনারেল বলে দিয়েছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো প্রত্যেকটার এক্সপ্লেন কিন্তু এখানটা রয়েছে। দেখো প্রথমে কী বলেছে, ডলোমাইট। কী বলেছে, ডলোমাইট ইজ অ্যান এনহেরিয়েন্স কার্বনেট মিনারেল কম্পোজ অফ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং কার্বনেট দিয়ে কিন্তু তৈরি কম্পোজ হচ্ছে। তারপর দেখো তোমার ক্যালসাইট। ক্যালসাইটে কী বলছে, ক্যালসাইট ইজ এ কার্বনেট মিনারেল, এটা হচ্ছে ক্যালসাইট হচ্ছে কার্বনেট মিনারেল অ্যান্ড মোস্ট স্টেবল পলিমার। ঠিক আছে। 3 নম্বর বলছে কি, ম্যাগনেসাইট। ম্যাগনেসাইটে কী বলছে, ম্যাগনেসাইট দ্য মিনারেল ম্যাগনেসিয়াম কার্বনেট অ্যান্ড এ মেম্বার অফ ক্যালসিয়াম গ্রুপ অফ তোমার কার্বনেট মিনারেল। আর ডি বলেছে কি, তোমার হিলাইটটা হচ্ছে, হিলাইট হচ্ছে তোমার রক সল্ট দ্য মিনারেল ফ্রম সোডিয়াম ক্লোরাইড। ওই জন্য এই যে তোমার হিলাইট হয়ে যাচ্ছে কি রক সল্ট। রক সল্ট মানে কি, সেটা হচ্ছে তোমার কার্বনেট মিনারেল না, তাই আমাদের এইটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। 14 নম্বর কি বলছে দেখো, 14 নম্বর বলছে ম্যাক্সিমাম পারমিসিবল ওয়ার ইন স্টোন ফর রোড ওয়ার্ক ইজ। কত বলছে, অপশান এ বলছে 4%, অপশান নম্বর বি বলেছে 2%, সি বলেছে 1%, ডি বলেছে 3%। দেখো ম্যাক্সিমাম পারমিসিবল ওয়ার ইন স্টোন ফর রোড ওয়ার্কের ক্ষেত্রে কত হয় না 2%, তাহলে এখানটায় আমাদের বি মিলে যাচ্ছে, তাহলে বি হয়ে যাবে আমাদের কি না কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট এরপর হচ্ছে 15 নম্বর। 15 নম্বর কী বলছে দেখো, 15 নম্বর বলছে ম্যাফিক রক আর এ পার্ট অফ, ম্যাফিক রক আর এ পার্ট অফ। অপশান এ কী বলেছে, ইগনিয়াস রক, বি বলেছে সেডিমেন্টারি রক, সি বলছে মেটামরফিক রক, ডি বলেছে কি না ফজিল রক। তা দেখো ম্যাফিক রক আর এ পার্ট অফ ইগনিয়াস রক, এটা ম্যাফিক রক হচ্ছে একটা ইগনিয়াস রকের একটা পার্ট। ঠিক আছে। এটি যে ফার্স্ট স্টেজ অফ ইগনিয়াস রকের একটা প্রথম স্টেজটাই হয়ে যাচ্ছে কি এই ম্যাফিক রক, যেটা হচ্ছে তোমার বেসাল্ট মানে ডার্ক ইন কালার বা তোমার রিচ ইন আয়রন অ্যান্ড ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি হয়। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে না আমাদের ইগনিয়াস রক, তাহলে অপশান এ হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপরে দেখো 16 নম্বর। 16 নম্বর কী বলছে, 16 নম্বর বলছে ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি ক্যান বি এক্সপেক্টেড ফ্রম। তাহলে ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি জিজ্ঞেস করছে কার না লেমিনেটেড তোমার রক, তারপর হচ্ছে কম্প্যাক্ট কোর্স স্যান্ড, তারপর হচ্ছে সফট রক আর হচ্ছে গ্রানাইট রক। তো প্রত্যেকের আমরা কি করব না বিয়ারিং ক্যাপাসিটি কার কত সেটা আমরা জানবো। নিচে তোমরা এখানটা দেখতে পাচ্ছ চার্ট রয়েছে, একদিকে রয়েছে টাইপ অফ রক আর একদিকে রয়েছে সেফটি বিয়ারিং ক্যাপাসিটি, যেটা হচ্ছে তোমার কিলোনিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে অপশান নম্বর এতে দেখো কি বলেছে, এখানে পয়েন্ট নম্বর 1-এ রয়েছে হার্ড রক উইদাউট লেমিনেট অ্যান্ড তোমার ডিফেক্ট ফর এক্সপ্লেন গ্রানাইট, তোমার এক্সাম্পল গ্রানাইট। ঠিক আছে। এক্সাম্পলের কী বলেছে, গ্রানাইট, ট্র্যাপ এবং ডোলোমাইট, এই তিনটের ক্ষেত্রে যে তোমার বিয়ারিং ক্যাপাসিটি হয় সেটা হচ্ছে কি 3300 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। দ্বিতীয় নম্বর পয়েন্টে কী রয়েছে দেখো, লেমিনেট রক ফর তোমার এক্সাম্পল হিসেবে তোমার স্যান্ডস্টোন, লাইম এবং স্টোন, এর ক্ষেত্রে কত হয় 1650 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 3 নম্বরে কী রয়েছে, 3 নম্বরে যেটা তোমার রক এবং হচ্ছে তোমার সিমেন্টেড ম্যাটেরিয়াল, তার ক্ষেত্রে হয় কত না 900 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে তিনটের মধ্যে ম্যাক্সিমাম কোনটা হচ্ছে 3300 কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তাহলে সেটা কী হয়ে যাবে 3300 কিলো নিউটন হচ্ছে তোমার। এখানে দেখো এক্সাম্পলে কী দিয়েছে, গ্রানাইট দিয়েছে, ট্রেপ দিয়েছে, ডোলোমাইট দিয়েছে। তাহলে এই তিনটের মধ্যে একটা এখানে আমাদের এই গ্রানাইট রকটা মিলে যাচ্ছে, তাহলে অপশান ডি হয়ে যাবে কি আমাদের কারেক্ট অ্যান্সার। এই ডেটাগুলো বন্ধুরা তোমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে। শুধুমাত্র যে নির্মাণ সহায়ক এক্সাম প্রিপারেশান বলবো তা না, ডব্লিউবি, পিএসসি, জেই এবং এই বলো বা এসএসসি, জেই বলো, এই সব এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো জানতে হবে। অলরেডি কিন্তু এইগুলো আমাদের এই অল স্টেট জেই এবং এই যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই, এই যেমন ধরো উড়িষ্যা পিএসসি, কর্ণাটক পিএসসি, মহারাষ্ট্র পিএসসি, এইসব পিএসসিতে এসে সেগুলো থেকে কালেক্ট করে কিন্তু এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে। দেখো এখানটা আরও একটা রয়েছে সফট রকের ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে কত 450 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। 17 নম্বর কী বলছে দেখো, 17 নম্বর বলছে ক্রাশিং স্ট্রেংথ অফ স্যান্ডস্টোনের ক্রাশিং স্ট্রেংথ আমাদের জিজ্ঞেস করছে। তাহলে এটা আমরা জানি, বলা দরকার নেই, সেটা হচ্ছে 65 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। এরপর দেখো 18 নম্বর। 18 নম্বর কী বলছে, 18 নম্বর বলছে তোমার ড্রেসিং অফ স্টোন ইজ ডান, ড্রেসিং অফ স্টোন ইজ ডান। এখানে আমার এই সলিউশনটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে। সেটা কী হয়ে যাবে না আফটার কোয়ারিং। দেখো বলেছে স্টোন অবটেন ফ্রম তোমার কোয়ারিং
ডাজ নট contain required shape and size, so they are cut into তোমার require size and shape with suitable surface. The process is called dressing of stone. It is done at quarry site to reduce cost of transportation. ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমি ডিটেলসের সঙ্গে কিন্তু আলোচনা করলাম। 19 কি না 19 নম্বর বলছে রক লাইক তোমার বেসাল্ট গ্রানাইট উইদাউট ভিজুয়াল অ্যান্ড এক্সাম্পল অফ কি একুইফার, একুইটার্ড, একুইক্লুইড, একুইফিউজ। এইটা সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে রয়েছে ভিডিও। এইটার উপরে পার্টিকুলারলি একটা ভিডিও বানিয়ে আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। এবং এখানে এর যে কারেক্ট অ্যান্সারটা কী হয়ে যাবে না একুইফিউজ, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং এর সলিউশনটাও কিন্তু আমি এখানটায় কিন্তু দিয়ে দিচ্ছি। একুইফার কি তার সলিউশন দেওয়া রয়েছে, এটার উপরে কিন্তু পার্টিকুলার একটা ভিডিও রয়েছে, যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। বিএমসির যে প্লেলিস্টটা রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু রয়েছে। এবং দেখো একুইটার্ড, একুইক্লুইড, একুইফিউজ সবগুলো সম্পর্কে কিন্তু এক্সপ্লেন করে দিয়েছে। ঠিক আছে, চলো এরপর দেখো 20 নম্বর প্রশ্ন কী বলছে। 20 নম্বর বলছে রক্স বিহেভ অ্যাজ ড্যাশ মাসেস টুয়ার্ডস তোমার অপারেশন স্ট্রেসেস। কী বলছে না এটা হয়ে যাবে তোমার কি না ইলাস্টিক হয়ে যাবে, মানে বি হয়ে যাবে আমাদেরকে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের প্রথম ক্লাসের বিএমসির প্রথম ক্লাসের সেশান। ঠিক আছে, এইখানটায় আজকে শেষ করছি। নেক্সট পার্টে আরও যদি কিছু থিওরি পাই সে থিওরি করাবো, তারপরে স্টোনটা কভার করি আমরা আগের দিকে কিন্তু বেরোবো। দেখো বিএমসি মানে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে তোমার গুপ্তাটাকেও যদি ভালো মতো যদি কভার করে নিতে পারে, তাহলেই কিন্তু বিএমসি সাবজেক্টটাই কভার হয়ে যাবে। যে কটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা গুপ্তার আজকে যেমন 20টা প্রশ্ন করিয়েছি গুপ্তার, এবং এক্সট্রা 20টা প্রশ্ন কিন্তু এক্সট্রা তোমাদেরকে করিয়ে দিলাম। এবং রকের উপরে যেসব থিওরিগুলো রয়েছে সেই থিওরিগুলোও কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দিলাম। ঠিক আছে, এবং নেক্সট ক্লাসে আমরা যেটা আসবো সেটা আমরা ব্রিকের দিকে যাব, কেন আমাদের ব্রিক এবং টিম্বার রয়েছে, টিম্বার করাবো, তারপরে ব্রিক করাবো। ঠিক আছে, এবং তার আগে স্টোনের যদি কিছু থিওরি আমি কালেক্ট করি, মানে আমার কাছে রয়েছে থিওরি, সেই থিওরিটাও কিন্তু আমি তোমাদেরকে করিয়ে দেবো। দেখো স্টোন এবং রকের আজকের কিন্তু কমপ্লিট সেশন তোমাদেরকে দিয়ে দিলাম। এরকম বেশি নেব না, 6টা থেকে 7টা ক্লাস নেব, বিএমসি কিন্তু কভার হয়ে যাবে, পুরো রেকর্ডিংয়ের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, বাকি সাবজেক্টগুলো যেমন তোমার আরসিসি রয়েছে সেগুলো লাইভ করাতে হবে, নাহলে কিন্তু সমস্যা রয়েছে। বিএমসিটা তোমাদের লাইভ না করালেও চলবে, যদি লাইভ করাতে মানে যদি তোমরা চাও যে না লাইভই করাই, তাহলে তুমি বলো, তাহলে আমরা রেকর্ডিং হিসেবে দেবো না, লাইভই তোমাদের মেম্বারের মাধ্যমে কিন্তু করিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তো চলো আজকে সেশনটা এখানটা শেষ করছি। নেক্সট পার্ট আবার মানে তোমার নেক্সট ক্লাসে কিন্তু আবার হবে, সেই ক্লাসের ডেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা আমি যে গ্রুপে রয়েছে গ্রুপে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে এখানটা শেষ করছি, বাই।